ঘণ্টাখানেকের হট্টমেলা নয়, রায় জানানোর প্ল্যাটফর্ম নয়, বাংলা টেলিভিশনে প্রথমবার যুদ্ধক্ষেত্র থেকে স্টুডিও, সোজা প্রশ্নের T20, ঘুরিয়ে নাক দেখাই না আমি, যখন তখন রং বদলাই না। আমি স্বর্ণালী, প্রশ্ন করি সোজাসুজি। না, মহাভারত নয়, কিন্তু আমরা তো বলি জানি ভারতে তা আছে মহাভারতে। কিন্তু মহাভারত না হলেও এই ভারতের প্রত্যেক ছত্রে ছত্রে নতুন নতুন যে অধ্যায় তৈরি হচ্ছে, সেই অধ্যায়ও কিছু কম নয়। নিঃসন্দেহে এবারের এই ভারতের অধ্যায়ের অন্যতম আলোচিত চর্চিত নাম, চ্যাপ্টারের নাম দ্রৌপদী মুর্মু, যিনি এনডিএর পছন্দের পদপ্রার্থী। এবং নিঃসন্দেহে রাষ্ট্রপতি নির্বাচন যেখানে হচ্ছে, আজকে নির্বাচন হয়ে গেল, সেই নির্বাচনে ফল প্রকাশের অনেক আগে থেকে অনেকটা এগিয়ে গিয়েছেন দ্রৌপদী মুর্মু, এগিয়ে গিয়েছেন তার নিজের গুণে, তার নিজস্বতায়, তার সক্রিয়তায়। কিন্তু কোথাও বিতর্ক পিছু ছাড়ছে না আমাদের ভারতীয় রাজনীতিকে, বারবার করে সেই বিতর্ক সামনে চলে আসছে। আবার এই বিতর্ক অন্য মাত্রায় পৌঁছে দিলেন এই দ্রৌপদী মুর্মুরই বিপক্ষে যিনি ছিলেন যশবন্ত সিনহা, অর্থাৎ বিরোধীদের পছন্দের পদপ্রার্থী তিনি। কেন এই বিতর্ক, এদিকে নজর রাখবো অবশ্যই। তবে তার আগে যেদিকে নজর রাখছে তা হলো বিরোধী বৈঠকে অনুপস্থিত তৃণমূল কংগ্রেস। এই মুহূর্তে যে খবরে নজর রাখছি, এই খবরের পাশাপাশি আজকে নির্বাচনের ছবির পাশাপাশি যে ছবি দেখাচ্ছি, তাহলে শরদ পাওয়ারের বাড়িতে বিরোধীদের বৈঠক ছিল আজকে। সেই বৈঠকে এলেন না তৃণমূলের প্রতিনিধি, এবং এই মুহূর্তে সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন বিরোধী শিবির। কি বলছেন তিনি শুনবো। মার্গারেট, आपके सामने एनडीए के जो उम्मीदवार हैं जगदीप धनखड़, उनके साथ अपने मुकाबले को आप कैसे देखते हैं? कल नॉमिनेशन भरेंगे, उनकी जो कैंपेन है उसका तो मैं मुकाबला करूंगी। मैं तो किसी से डरने वाली नहीं। थैंक यू मैम, थैंक यू सो मच मैम। শরদ পাওয়ারের বাড়িতে এই মুহূর্তে বৈঠক শেষ হলো। সেই বৈঠকে অনেকেই রয়েছেন সীতারাম ইয়েচুরি, আরো অনেকে বিরোধীরা একসঙ্গে সেখানে বৈঠক করেন। বিরোধীদের বৈঠক ছিল শরদ পাওয়ারের বাড়িতে। মার্গারেট আলভা ছিলেন বিরোধীদের প্রার্থী, তাকে সঙ্গে নিয়েই বৈঠকে বসেন বিরোধী শিবির, এবং সেখানে সেই বৈঠকে যদিও গড় হাজির তৃণমূল কংগ্রেস। এর আগে আমরা দেখেছিলাম যে উপরাষ্ট্রপতি পদের যে বৈঠক ছিল, সেই বৈঠকে গড় হাজির ছিল তৃণমূল কংগ্রেস প্রার্থী নির্বাচনের সময়ও। এবং এই মুহূর্তে যখন সাংবাদিকদের মুখোমুখি হলেন একসঙ্গে বিরোধী শিবির, সেই সময় তো তৃণমূল কংগ্রেস অনুপস্থিত। এর আগেই বিরোধী শিবির থেকে এই নামে শিলমোহর দেওয়া হয়, মার্গারেট আলভার নামে শিলমোহর দেওয়া হয়, এবং আজকে তাকে নিয়ে বৈঠক হলো। এবং সেই বিরোধীদের যে বৈঠক এই মুহূর্তে, সেই বৈঠকেও অনুপস্থিত এ রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। কোনো প্রতিনিধি আসেননি দিল্লির যে বৈঠক, সে বৈঠকে যোগ দিল না তৃণমূল কংগ্রেস। শরদ পাওয়ারের বাড়িতে এই বৈঠক হয়, দীর্ঘক্ষণ বৈঠক হয়, এবং যেখানে বিরোধী ঐক্য নিয়ে বারবার প্রশ্ন উঠেছে যে বিরোধী ঐক্যের কি ছবি, যেখানে বিরোধীরা একসঙ্গে প্রার্থী নির্বাচন করেন, একসঙ্গে প্রার্থী ঠিক করেন, তারপরে এক এক করে সেই বিরোধী দল থেকে একটা একটা করে পাপড়ি ঝরে পড়ার মতো একটা একটা করে দল অন্য পক্ষে, শাসকের পক্ষে চলে আসেন। নিঃসন্দেহে এর আগে দ্রৌপদী মুর্মু যোগ্য প্রার্থী, এই যুক্তিতে অনেকেই দল পরিবর্তন করেছেন। তাদের বক্তব্য বিরোধী শিবিরে থাকলেও তারা মনে করেন দ্রৌপদী মুর্মু যোগ্যতম প্রার্থী, রাষ্ট্রপতি হওয়ার যোগ্য, সেই জন্যই তারা সেই জায়গা থেকে তারা দলবদল করেছিলেন। কিন্তু উপরাষ্ট্রপতি পদের ক্ষেত্রেও সেই একই ছবি। এবং আজকে যেখানে ক্রস ভোটিং এর অভিযোগে বারবার কোথাও সরব হয়েছেন বিরোধীরা, সেই জায়গা থেকে বারবার এক এক করে বারবার খবর এসছে, আমরা দেখিয়েছি সেখানে বিরোধী শিবির থেকে কখনো বিধায়ক, কখনো সাংসদ, তারা প্রকাশ্যেই বলেছেন যে তাদের পছন্দের প্রার্থী দ্রৌপদী মুর্মু। সেক্ষেত্রে বিরোধী শিবিরের ভাঙন ক্রমশ চওড়া হয়েছে, ফাটল ক্রমশ চওড়া হয়েছে, এবং একটা সময় মনে হয়েছে বিরোধীর একেবারে ছত্রখান ভেঙে চুরমার হয়ে গিয়েছে বিরোধীর যে ঐক্য, যে একতা। এবং তারপর কোথাও কি তাহলে ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা? তড়িঘড়ি আজকে সন্ধ্যে 6টা থেকে এই বৈঠক ছিল শরদ পাওয়ারের বাড়িতে। সেই বৈঠক ছিল বিরোধীদের, যদিও শরদ পাওয়ারের বাড়িতে বিরোধীদের বৈঠকে উপস্থিত ছিল তৃণমূল কংগ্রেস। রাজ্যের শাসক দলের কোনো প্রতিনিধি পর্যন্ত সেই বৈঠকে ছিলেন না।
নয়াদিল্লি থেকে এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন শুভ্রাংশু চ্যাটার্জি, আমাদের সিনিয়র এডিটর। তিনি সকাল থেকে রয়েছেন, গতকাল থেকেই তিনি সফর সঙ্গে ছিলেন শিশির অধিকারীর। আজকে দিনভর রাজধানীর অন্দরে থেকে কোথাও বোঝার চেষ্টা করছিলেন সমীকরণটা। আমি সরাসরি চলে যাব শুভ্রাংশুর কাছে। শুভ্রাংশু, যেভাবে বিরোধী ঐক্য নিয়ে প্রশ্ন চিহ্ন উঠে গেল বলার অপেক্ষাও নেই, কারণ বিরোধী ঐক্যটা নেই কোথাও দেখা যাচ্ছে। আজকে সকাল থেকে যে বারবার ছবিগুলো আসছে, যেভাবে বিরোধী শিবির থেকে এক এক করে সাংসদ, বিধায়ক, তার লম্বা তালিকা, বিভিন্ন জায়গা থেকে তারা বলছেন তাদের পছন্দের প্রার্থী দ্রৌপদী মুর্মু, তারা সেখানেই ভোট দিয়েছেন। এবং এই রাজ্যের ক্ষেত্র যেখানে মুকুল রায় বিতর্কিত মন্তব্য, এক এক করে সবকিছু পার হয়ে ড্যামেজ কন্ট্রোলে যখন নামলো বিরোধী শিবির, যখন শরদ পাওয়ারের বাড়িতে বিরোধী ঐক্য নিয়ে কোথাও বৈঠক হলো, বিরোধী শিবির কোথাও বৈঠক করলেন এবং মার্গারেট আলভা তিনি তাকে নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হলেন, সেই সময় দেখতে পাওয়া গেল সেই বিরোধী বৈঠকে অনুপস্থিত তৃণমূল কংগ্রেস, কোনো প্রতিনিধি পর্যন্ত উপস্থিত নেই। শুভ্রাংশু, দেখো, যেটা হচ্ছে আমরা এখন শরদ পাওয়ারের বাড়িতে দাঁড়িয়ে আছি, ঠিক এই জায়গাটা দেখো, তোমাকে দেখাবো, আমি দেখাতে বলবো সমস্ত বিরোধী দলের সমস্ত নেতারা এখানে উপস্থিত আছেন। শরদ পাওয়ার এখনও দেখুন উপস্থিত আছেন, সবাই উপস্থিত আছেন দেখুন এই মুহূর্তে। কিন্তু ঠিক এই জায়গাটায় যে বিরোধী ঐক্যের কথা বলা হচ্ছে, যে বিরোধী ঐক্যের কথা বলে এটা প্রতিবাদ করা হচ্ছে যে সমস্ত বিরোধীদের এক করা হবে, কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে তৃণমূলের কোনো প্রতিনিধি এখানে উপস্থিত নেই। অথচ তৃণমূলই সেই বিরোধিতার যে একটা ঐক্যতান তৈরি করার চেষ্টা করা হয়েছিল। এবং আমরা দেখব দ্রৌপদী মুর্মুর ক্ষেত্রে যখন দেখা যায় যে দ্রৌপদী মুর্মুর ক্ষেত্রে শেষের দিকে তৃণমূলের তরফ থেকে একটা শীতল আবহাওয়া দেখা যায়, শীতলতাকে দেখা গিয়েছিল। এই ক্ষেত্রে যেন সেই ভুলটা যাতে না হয়, সেই ভুলটা আটকাবার জন্য আগে থেকেই এখানে বৈঠক ডাকা হয়, মিটিং করা হয়। সেই বৈঠকে মার্গারেট আলভা উপস্থিত ছিলেন, শরদ পাওয়ার ছিলেন, ডি রাজা ছিলেন এবং সমস্ত বিরোধী দলরা সবাই উপস্থিত ছিলেন। কিন্তু মনে রাখতে হবে এখানে ছিলেন না কেবল তৃণমূলের কেউ, অথচ সুখেন্দু রায় এবং সৌগত সবাই দিল্লিতে আছেন, কিন্তু তা সত্ত্বেও তারা কেউ এই বৈঠকে উপস্থিত হননি। অর্থাৎ যে বিরোধী ঐক্যের কথা বলা হচ্ছে, সেই বিরোধী ঐক্যের যে ঐক্যতান যে ছবিটা তুলে ধরা হচ্ছে, সেটা প্রথমেই মুখ থুবড়ে পড়েছে। আমরা চেষ্টা করব যারা এখানে বিরোধী নেতারা আছে তাদের সঙ্গে কথা বলার, যে বিরোধী ঐক্যের কথা বলে তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করছি। ওখানে যে ছবিটা দেখতে পাচ্ছেন শরদ পাওয়ারের সঙ্গে আলোচনা হচ্ছে, কিন্তু তোমরা তো একটা জিনিস দেখো, আমি এখানে তন্ন করে খুঁজেছি, কোনো বিরোধী তৃণমূলের কেউ উপস্থিত হয়নি। অথচ তৃণমূলের তরফ থেকেই প্রথমে বলা হয়েছিল একটা বিরোধী ঐক্য করে তোলা হবে এবং যে রাজদীপ ধনকরের বিরুদ্ধে যে করা হবে, দ্রৌপদী মুর্মুর বিরুদ্ধে যে করা হবে, বিরোধী ঐক্য তুলে ধরার চেষ্টা করা হবে, সেই জায়গাটাই এখানে মুখ থুবড়ে পড়েছে। একেবারে শুভ্রাংশু, আমরা সেই ছবি দেখতে পাচ্ছি, একদম শরদ পাওয়ারের বাড়িতে রয়েছেন আমাদের সিনিয়র এডিটর শুভ্রাংশু চ্যাটার্জি। এবং যে ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আপনারা, বিরোধীদের অনেকেই কিন্তু আছেন যারা শেষ মুহূর্ত পর্যন্ত একদম অনড় ছিলেন নিজেদের সিদ্ধান্তে এবং সেখানে তারা মার্গারেট আলভার সঙ্গে বৈঠক করেন। এই মুহূর্তে শরদ পাওয়ারের বাড়ির এক্সক্লুসিভ ছবি আপনারা দেখতে পাচ্ছেন, বাড়ির ভেতরের ছবি, যেখানে বৈঠক হয়। বৈঠক শেষে প্রত্যেকে আসেন সাংবাদিক বৈঠক করার জন্য, সাংবাদিকদের সঙ্গে কথা বলার জন্য। সবাই দেখুন এগিয়ে দিচ্ছেন মার্গারেট আলভাকে কথা বলার জন্য, সাংবাদিকদের সঙ্গে কথা বলার জন্য। একদিকে বাড়ির ভেতরের ছবি, অন্যদিকে শরদ পাওয়ারের বাড়ির বাইরে লনের ছবি, যেখানে প্রত্যেক একদম পাশে দাঁড়িয়ে রয়েছেন সীতারাম ইয়েচুরি, অন্য প্রান্তে রয়েছেন শরদ পাওয়ার নিজে। তারা এগিয়ে দিচ্ছেন কোথাও মার্গারেট আলভাকে কথা বলার জন্য এবং তিনি বললেন যে তাদের তরফ থেকে মার্গারেট আলভা স্পষ্ট বললেন যে যেভাবে ঠিক প্রতিদ্বন্দ্বিতা করতে হয় তিনি তার আত্মবিশ্বাস নিয়ে সেইভাবেই প্রতিদ্বন্দ্বিতা করবেন। যে বিশ্বাস রেখেছেন তার ওপরে বিরোধী শিবির, তিনি নিশ্চয়ই সেই বিশ্বাস নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন উপরাষ্ট্রপতি পদের জন্য। এইরকম একটা সময়, এইরকম একটা ফ্রেমে তৃণমূল কংগ্রেস, এ রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস নেই, যারা শুরু থেকে দিল্লিতে বিরোধী ঐক্য মজবুত করার। बहुत बुरा है अंडरस्टैंड। अब मैं आपको हिंदी में हिंदी में बोल रहा हूँ, आप इंग्लिश में बोलिए। ओके। यहाँ पर जो बोल रहा हूँ, मैं जो देख रहा हूँ, यहाँ पर जो विरोधी ঐক্য जो बोल रहा है, लेकिन मार्गारेट आल्वा के लिए, लेकिन जो पहले जैसे द्रौपदी मुर्मू के लिए तृणमूल ने आया था, तृणमूल ने सब आया था, लेकिन यहाँ पर तृणमूल का कोई भी MP नहीं है। नो, विपक्ष से सारा पार्टी इंक्लूडिंग तृणमूल, सारा पार्टी मार्गारेट आल्वा जी को समर्थन करता है। लेकिन कोई यहाँ पर आया नहीं है। No, in the meeting they are not there, but they are on boards.
They are discussing it. শুভ্রাংশু আমাদের সঙ্গে রয়েছেন এবং সেই ছবি তুলে ধরছেন, বারবার করে সেখানে বিরোধীদের সঙ্গে কথাও বলছেন শুভ্রাংশু। Firstly, I don't understand your English. सर मैं आईने एजेंसी से हूँ सर, एक सवाल लूँगा सर। सर एक मिनट सर जी। কেউ বলছেন যে অনেকেই আসেননি, কেউ বলছেন যে অনেকে না আসলেও তাদের ঐক্য অটুট রয়েছে, তাই যারা আসেননি তারাও কোথাও দূর থেকে সমর্থন জানাচ্ছেন। যদিও আমরা এ রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের তরফ থেকে সেরকম কোনো অফিসিয়াল বার্তা আমরা পাইনি। নিঃসন্দেহে একদিকে উপরাষ্ট্রপতি পদ নিয়ে যেখানে এই আলোচনা চলছে, আমরা দেখেছিলাম যখন এই প্রার্থী নির্বাচিত হন, যখন প্রত্যেকে একসঙ্গে এসে মার্গারেট আলভার কথা বলেন, সেই সময় তো সেদিনও কোথাও শাসক দলের, এ রাজ্যের শাসক দলের কোনো প্রতিনিধি ছিল না, আজকেও কোনো প্রতিনিধি ছিলেন না। আর এর পাশাপাশি নিঃসন্দেহে আজকে নজর ছিল দিনভর, আমি আবারও বললাম, রাষ্ট্রপতি নির্বাচনের দিকে। এই নির্বাচনে ভোট কারা দেন? এই নির্বাচনে ভোট দেন জনপ্রতিনিধিরা, অর্থাৎ বিধায়করা, সাংসদরা। বিধায়ক, সাংসদ যাদেরকে মানুষ নির্বাচন করেন, তারা ভোট দেন রাষ্ট্রপতি নির্বাচনের সময়। অত্যন্ত সম্মানের জায়গা, দেশের প্রথম নাগরিক বলা হয়ে থাকে। আর এই আলংকারিক পদ, যেটা সব থেকে বেশি সম্মান যে পদের, এবং একই সঙ্গে দেশের প্রথম নাগরিকের যে নির্বাচন, সেই নির্বাচনে প্রত্যেকে আসবেন বিভিন্ন রাজনৈতিক দলের সাংসদ, বিধায়করা। তারা নির্দিষ্ট নিয়ম মেনে ভোট দেবেন, তাদের গোপন ব্যালটে তারা ভোট দেবেন। কি সুন্দর ছবি! এবং আজকে ঘটনাচক্রে এই রাজ্যে বিধানসভায় কিন্তু আমরা দেখলাম যে সেরকম সরগরম ছবি, একে অপরের সঙ্গে কথা বলছেন, দীর্ঘ প্রত্যেকে একসঙ্গে লাইন করে দাঁড়িয়ে রয়েছেন সুশৃঙ্খলভাবে। কিন্তু বিতর্ক কোথাও এড়ানো গেল না, এবং শুধুমাত্র এড়ানো গেল না তাই নয়, অত্যন্ত লজ্জাজনকভাবে এই বিতর্ক সামনে তুলে ধরলেন কে? যশবন্ত সিনহা, যিনি বিরোধীদের পছন্দের প্রার্থী ছিলেন, যিনিও রাষ্ট্রপতি পদের দৌড়ে রয়েছেন। যদিও এ কথা ঠিক যে অনেকটাই এগিয়ে গেছেন দ্রৌপদী মুর্মু, কারণ আজকের পর যে ক্রস ভোটিং এর অভিযোগ করা হচ্ছিল, সেই ক্রস ভোটিং এর অভিযোগ বেশ কিছু জায়গাতে মান্যতাও পেয়েছে। অর্থাৎ বিরোধী শিবিরের অনেকেই দলে দলে দুহাত ভরে তারা ভোট দিয়েছেন দ্রৌপদী মুর্মুকে। কারণ এই ভোটের ক্ষেত্রে কোনো দলীয় হুইপ জারি হয় না, দলের তরফ থেকে বলা হয় না যে আমাদের প্রার্থীকেই ভোট দেওয়া হোক। প্রত্যেকে জনপ্রতিনিধি, প্রত্যেকের নিজস্ব বিবেক রয়েছে, বোধ রয়েছে। সেখান থেকে যদি কেউ মনে করেন যে আমার মনে হচ্ছে যোগ্য প্রার্থী দ্রৌপদী মুর্মু, তিনি তাকে ভোট দিতেই পারেন। কিন্তু সেই ছবিটাও চরম একটা প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিলেন যশবন্ত সিনহা। তিনি অভিযোগ করলেন ঘোড়া কেনা বেচার, অর্থাৎ পয়সা দিয়ে অন্যের ভোট কিনে নেওয়া। ভাবা যায়, একজন রাষ্ট্রপতি পদপ্রার্থী যিনি নির্বাচনে কন্টেস্টেড করছেন, যিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন, তিনি হয়তো জানেন তার হার নিশ্চিত, হয়তো জানেন তিনি দ্রৌপদী মুর্মুর কাছে ধারে ভারে যোগ্যতায় তিনি কোনোভাবেই দাঁড়াতে পারবেন না, সেই জন্য তিনি এত নিম্নমানের একটা অভিযোগ করতে পারেন। এমন কোন জায়গায় আমরা রয়েছি, আর এত বড় গণতন্ত্র আমাদের ভারতবর্ষে, সেখানে সমস্ত নির্বাচিত জনপ্রতিনিধিরা তারা ভোট দান করবেন। আমরা দেখেছি অনেকেই নিজের পক্ষ বদলে নিয়েছেন দ্রৌপদী মুর্মু। উড়িষ্যার ময়ূরভঞ্জ জেলার এক অখ্যাত গ্রাম, সেই অখ্যাত গ্রামের অতি সাধারণ পরিবারের আদিবাসী কন্যা দ্রৌপদী মুর্মু শুরু থেকেই যাকে দুহাত ভরে ভালোবাসা আশীর্বাদ দিয়েছেন সমস্ত রাজনৈতিক দলের নেতা নেত্রী অধিকাংশ। এমনকি বাদ নিয়ে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তিনিও বলেছেন, যদি আগে জানতাম তাহলে দ্রৌপদী মুর্মুকেই সমর্থন করতাম। একথা ঠিক যে পরে এ রাজ্যের শাসক দলের স্ট্যান্ড অতটাও ক্লিয়ার ছিল না, কিন্তু যশবন্ত সিনহা এই ধরনের মন্তব্য করতে পারেন, এটা কোথাও প্রত্যেকের ভাবনা চিন্তার বাইরে। এরকম মন্তব্য করা যায়, এ ধরনের প্রশ্ন তোলা যায়, তাহলে জনপ্রতিনিধিদের ওপর আস্থা কোথায় গিয়ে পৌঁছয়? তারা যারা নিজেদের মতামত, নিজেদের বিবেকের ওপর ভরসা করে ভোট দিচ্ছেন, দেশের রাষ্ট্রপতিকে নির্বাচন করছেন, এটা কত বড় লজ্জার, কত বড় কলঙ্কের। একদিকে ক্রস ভোটিং এর অভিযোগ বারবার করে আসছে। আজকে দিনভর যখনই এই খবর সামনে এসছে, অনেকেই সাধারণ মানুষ প্রশ্ন করেছেন যে ক্রস ভোটিংটা কি? ক্রস ভোটিং হচ্ছে এটাই
যে নিজের দলের যারা জনপ্রতিনিধি তারা নিজের দলের পছন্দের প্রার্থীকে ভোট না দিয়ে অন্য দলের পছন্দের প্রার্থীকে ভোট দিচ্ছেন এবং সেটা দেওয়ার কিন্তু তাদের অধিকার রয়েছে। এটা কোনো ভুতুরে ভোট, ফলস ভোট নয়। অধিকার রয়েছে তার অন্য কোনো প্রার্থী, তার পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার। এর সঙ্গে দলের সম্পর্ক কি সেইভাবে টানা যায়? আর এখানে ঘোড়া কেনা বেচার মতো এরকম একটা অভিযোগ। আজকের সোজাসুজি স্বর্ণালী এই জায়গাগুলো থেকে শুরু করছি। একদিকে দ্রৌপদী মুর্মু, যার অন্য রকমের লড়াই, যিনি ঝাড়খণ্ডের রাজ্যপালের দায়িত্ব পালন করেছেন, ওড়িশায় দুবারের বিধায়ক, যিনি পেয়েছেন সেরা বিধায়কের অ্যাওয়ার্ড, শিরোপা হিসেবে পুরস্কারও। আর এবারে লড়াইটা রাষ্ট্রপতির লড়াই। সব ঠিকঠাক থাকলে নতুনভাবে তৈরি হতে চলেছে কোথাও এ দেশের ইতিহাস। এই প্রথম কোনো আদিবাসী কন্যা হতে চলেছেন ভারতবর্ষের রাষ্ট্রপতি, যেখানে ভারতবর্ষের ইতিহাসে গৌরব গাঁথা তৈরি হতে চলেছে। বিরোধীরাও বলছেন, অনেকেই বলছেন, সেখানে এই ধরনের মন্তব্য। আমরা শুনি যশবন্ত সিনহা কি বলেছেন, শোনাবো। मैं एक पॉलिटिकल लड़ाई ही नहीं लड़ रहा हूं। आप सब जानते हैं कि मैं सरकारी एजेंसियों के खिलाफ भी लड़ाई लड़ रहा हूं। इसमें सरकारी एजेंसियां बहुत सक्रिय हो गई हैं और राजनीतिक दलों में तोड़फोड़ करवाने का काम कर रही हैं। लोगों को इस बात के लिए बाध्य कर रही हैं कि वो उनके पक्ष में वोट डालें और पैसे का भी खेल हो रहा है। অভিযোগ তো রয়েছে, অভিযোগে সরব হয়েছেন এ রাজ্যেরও বেশ কিছু শাসক দলের নেতা নেত্রীও। সেই অভিযোগের থেকে ফেনটা দূরত্ব রেখেই আজকের আলোচনায় শুরু করি আমি। সত্যি জনপ্রতিনিধিদের উপর অনাস্থা মানুষের কাছে ভাবমূর্তি কি আদৌ উজ্জ্বল করে? আরো অনেকগুলো প্রশ্ন নিজেদের ভাবমূর্তি বা কোন জায়গায় দাঁড় করিয়ে দেন এই সমস্ত প্রবীণ রাজনীতিবিদদের। সত্যি সত্যি এরকম একটা পদ নিয়ে এই ধরনের নিম্নমানের অভিযোগ তোলা যায়? আর যদি যায় তাহলে পার্থক্য কি রইল রাস্তার, গলির, কাউন্সিল, কোথাও পুরসভা নির্বাচন, পঞ্চায়েত নির্বাচনের সঙ্গে রাষ্ট্রপতি নির্বাচনকে আমরা মুড়ি মিছড়ি একদর করে দিলাম। রাজনীতিবিদরা করে দিচ্ছেন, তারপর আবার বড় বড় কথা বলেন। আমি আলোচনাগুলো করব, এই প্রশ্নগুলো সোজাসুজি তুলব, তবে তার আগে চোখ রাখছি আজকের সোজাসুজি স্বর্ণালীর প্রতিবেদনটিতে। দেশের ১৬তম রাষ্ট্রপতি নির্বাচন, রাইসেনা হিলসের লড়াইয়ে বহু যোজন এগিয়ে দ্রৌপদী মুর্মু। সব হিসেব ঠিকঠাক থাকলে প্রথম কোনো আদিবাসী সম্প্রদায়ের কন্যাকে রাষ্ট্রপতি হিসেবে পাবে দেশ। রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী ঘোষণাতে চমক দেয় এনডিএ। ওড়িশার এক প্রত্যন্ত গ্রামের কন্যাকে রাষ্ট্রপতি পদে প্রার্থী ঘোষণার পরই ছত্রভঙ্গ বিরোধীরা। মেঘালয়ের তৃণমূল বিধায়ক থেকে ওড়িশার কংগ্রেস বিধায়ক, এমনকি সমাজবাদী পার্টির বিধায়ক। সূত্রের খবর, এমন অনেক ভোটই গেছে দ্রৌপদীর সমর্থনে। আর এই আবহেই রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে বিস্ফোরক অভিযোগ যশবন্ত সিনহার। मैं एक पॉलिटिकल लड़ाई ही नहीं लड़ रहा हूं। आप सब जानते हैं कि मैं सरकारी एजेंसियों के खिलाफ भी लड़ाई लड़ रहा हूं। इसमें सरकारी एजेंसियां बहुत सक्रिय हो गई हैं और राजनीतिक दलों में तोड़फोड़ करवाने का काम कर रही हैं। लोगों को इस बात के लिए बाध्य कर रही हैं कि वो उनके पक्ष में वोट डालें और पैसे का भी खेल हो रहा है। বিরোধীদের এই অভিযোগ অবশ্য উড়িয়ে দিয়েছে বিজেপি। পাল্টা হার নিশ্চিত জেনেই এই অজুহাত বিরোধীদের বলেই কটাক্ষ বিজেপির। গণতন্ত্রকে আমরা রক্ষা করার জন্য সর্বতোভাবে আমরা সচেষ্ট হয়েছি। গণতন্ত্রের বাইরে আমরা কেউই নই। গণতন্ত্রের প্রতিষ্ঠিত করার লক্ষ্যে, ভারতবর্ষের রাষ্ট্রপতি প্রতিষ্ঠিত করার লক্ষ্যে যেটুকু নিয়ম কানুন মেনে চলা উচিত আমাদের, সেটুকুই আমরা মেনে চলে আমাদের অপোজিশন লিডার সম্মানীয় শুভেন্দু অধিকারীর নেতৃত্বে তার বক্তব্যের মধ্যে দিয়ে পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে সকলকেই এইভাবেই চলতে হবে, এইভাবে আপনাদেরকে কাজ করতে হবে। অঙ্কের বিচারে এগিয়ে দ্রৌপদী। দ্রৌপদীর নাম সামনে আসতেই বিরোধিতায় সুর নরম করেছিল বিরোধী শিবিরের অনেকেই। এমনকি দ্রৌপদীর নাম আগে জানলেও সমর্থনের কথা ভেবে দেখতেন বলেও জানিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশ্ন উঠছে, হার নিশ্চিত জেনে কি এমন হাস্যকর অভিযোগ? রাষ্ট্রপতির মতো সম্মানজনক পদের লড়াইও কি সংকীর্ণ রাজনীতির পরিচয় দিল বিরোধী শিবির? আক্রমণ, কটাক্ষ, এজেন্সির রাজনীতি, রাইসেনার দৌড়েও এই রাজনীতি থেকে বেরোতে পারল না বিরোধীরা। রিপাবলিক বাংলা।
প্রত্যেক মুহূর্তে আজকে আপডেট আসছে, আর সেই সমস্ত আপডেটে নজর রাখছি আমরা, কখনো প্রেস কনফারেন্স, কখনো নতুন নতুন তথ্য। এর মাঝখানে অনেকটা সময়ও চলে গিয়েছে, তাই সরাসরি আজকে আলোচনাতেই আসবো, প্রশ্নোত্তরে পর্বে আসবো। তবে তার আগে তিনটে মূল প্রশ্ন সত্যি যেটা এই মুহূর্তে সামনে উঠে আসছে বারবার করে, সেই তিনটে প্রশ্নের দিকে নজর রেখে শুরু করি আজকের সোজাসুজি স্বর্ণালীর প্রশ্নোত্তর পর্ব। প্রথম প্রশ্ন আজকের, হার নিশ্চিত জেনেই কি পরিকল্পিত আক্রমণ? কারণ এই আক্রমণের যুক্তি, আদৌ কোনো যৌক্তিকতা রয়েছে কিনা সেই নিয়েও প্রশ্ন তোলা হচ্ছে। দ্বিতীয় প্রশ্ন, রাষ্ট্রপতির মর্যাদা কি রাখলো বিরোধীরা? প্রশ্নোত্তর পর্ব যারা রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন স্টুডিওতে বিজেপি মুখপাত্র সন্ময় ব্যানার্জি, রয়েছেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র স্নেহাশিস চক্রবর্তী, এবং রয়েছেন স্টুডিওতে বিশিষ্ট সাংবাদিক রামকৃষ্ণ সিনহা। তিনজনকেই স্বাগত রিপাবলিক বাংলায়। এর পাশাপাশি আমাদের সঙ্গে যারা রয়েছেন বিজেপি বিধায়ক সুদীপ কুমার মুখার্জি রয়েছেন, এবং রয়েছেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র মৃত্যুঞ্জয় পাল রয়েছেন, এবং রয়েছেন সাংবাদিক নির্মাল্য মুখার্জি। প্রত্যেককে স্বাগত রিপাবলিক বাংলা এবং আমার সোজাসুজি স্বর্ণালীতে। আমি এক এক করে আসি। প্রথমে এখানে স্টুডিওতে দুই রাজনৈতিক দলের প্রতিনিধি রয়েছেন, একদিকে সন্ময়দা রয়েছেন, অন্যদিকে স্নেহাশিসদা রয়েছেন। দুজনের কাছে আমি এক এক করে আসবো। সত্যি সত্যি এই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে রাষ্ট্রপতি নির্বাচন হচ্ছে, কোনো পাড়ার নির্বাচন নয়, কোনো পঞ্চায়েত নির্বাচন নয়, কোনো উপনির্বাচন নয়, কোনো পুরসভা নির্বাচন নয়, সেই নির্বাচনে এই ধরনের অভিযোগ সত্যি কি হাস্যকর নয়? এখানে ঘোড়া কেনা বেচার মতো অভিযোগ করা যায়? যশবন্ত সিনহা তিনি নিজে একজন প্রার্থী হয়ে তিনি দ্রৌপদী মুর্মু তিনি তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছেন, সেই জায়গা থেকে দাঁড়িয়ে তিনি এই ধরনের অভিযোগ করছেন। মারাত্মক এরকম অভিযোগ করা যায়? একজন রাষ্ট্রপতি পদপ্রার্থী তিনি এই ভাষায় কথা বলতে পারেন, ওই অভিযোগ করতে পারেন? আমি আসছি দুজনের কাছেই, সন্ময়দা এবং স্নেহাশিসদা। সন্ময়দা, না, বিষয়টা হচ্ছে প্রথমেই স্বর্ণালী যে বিষয়টা ভাবতে হবে সেটা হচ্ছে যে যশবন্ত সিনহা যে দলকে প্রতিনিধিত্ব করতেন, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি, ফলে সেই জায়গা থেকে আমি আজকেই সংবাদ মাধ্যমে দেখছিলাম যে মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুমতি না নিয়ে যশবন্ত সিনহাকে প্রস্তাব করেন শরদ পাওয়ার, এবং পরবর্তীকালে সেটা যখন যশবন্ত সিনহা যখন পদত্যাগ করেন দল থেকে, তখন রাজ্যের মুখ্যমন্ত্রী বা তৃণমূল কংগ্রেসের নেত্রী জানতে পারেন যে যশবন্ত সিনহা শেষ পর্যন্ত এই নির্বাচনে দাঁড়াচ্ছেন। ঠিক এই জায়গা থেকে যদি ভাবতে হয় তাহলে পুরো ব্যাপারটা যে একজন প্রার্থী একজন দলের সহসভাপতি হয়, যদি এই যুক্তি সত্য হয় যে সংবাদ মাধ্যমে যা বেরিয়েছে, তাহলে তো ভাবতেই হবে যেখানে দাঁড়িয়ে যে কোনো একটা বিরোধীদের মধ্যে পুরো ব্যাপারটা ইউনিটি ছিল না। পরবর্তীকালে দেখুন রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন যে আগে জানলে সিদ্ধান্ত রিকনসিডার করতাম। ওদিকে যশবন্ত সিনহা যিনি প্রার্থী তিনি বলছেন যে এই লড়াইটা দুটো ভাবধারার মধ্যে লড়াই। তো যদি দুটো ভাবধারার মধ্যে লড়াই হয় তাহলে কি করে সিদ্ধান্ত একাধিক বিরোধী শিবিরে একাধিক দল যারা ছিলেন, যারা যশবন্ত সিনহাতে শিলমোহর দিয়েছিলেন, তারাও পরবর্তীকালে দ্রৌপদী মুর্মুর নাম শুনে পক্ষ বদল করে নিয়েছেন। হ্যাঁ, প্রশ্নটা হচ্ছে যদি দুটো ভাবধারার মধ্যে লড়াই হয় তাহলে কি করে এই প্রশ্নটা আসে যে আমরা সিদ্ধান্ত রিকনসিডার করতাম? তাহলে ভাবধারার লড়াই নয়, তাহলে একদম ইন্ডিভিজুয়াল পলিটিক্যাল পার্টির ইন্টারেস্টের লড়াই। সেই জায়গাটা তো ভাবতে হবে। ফলে স্বাভাবিকভাবে এই রাষ্ট্রপতি নির্বাচনটাকে বিরোধীরা যে সিরিয়াসনেস নিয়ে দেখা দরকার ছিল, সবাই নিজস্ব কিছু ইকুয়েশনস তৈরি করতে গিয়েছেন। শরদ পাওয়ারকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুনেছি মুম্বাইয়ে গিয়ে যখন প্রথম দেখা করলেন বেশ কিছুদিন আগে, তখনই প্রস্তাবটা দিয়েছিলেন, এবং পরবর্তীকালে শরদ পাওয়ার রাজি হবেন এই 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 চিন্তাধারা থেকে কিন্তু শেষ পর্যন্ত দিল্লির কনস্টিটিউশন ক্লাবে গিয়েছিলেন কথা বলতে। কিন্তু পরবর্তীকালে দেখা গেল সেই মিটিং যেটা তৃণমূল কংগ্রেস ডাকলো সেটাকে দ্বিতীয় সারিতে পাঠিয়ে দিয়ে পরবর্তীকালে অন্যান্য রাজনৈতিক নেতারা পুরো বিষয়টার দায়িত্ব নিয়ে নেন। অর্থাৎ আলটিমেটলি ক্ল্যাশ বিটুইন ডিফারেন্ট পার্টিস এবং সমস্ত রাজনৈতিক দলগুলোর আসবো যে বিরোধী ঐক্য নিয়ে প্রশ্ন উঠছে। বিরোধী ঐক্য নিয়ে এর আগেও প্রশ্ন উঠেছে, যে ছবি আমরা এখানেও দেখেছিলাম, একসঙ্গে হাতে হাত রেখে একটা গোটা ফ্রেম বারবার করে বিরোধী ঐক্য প্রশ্নগুলো ওঠে। কারণ অনেকেই বলছিলেন যে এটা আসলে রাষ্ট্রপতি নির্বাচন তো বটেই সামনে, কিন্তু এর অন্তরালে নেপথ্যে কোথাও চলছে 2024-এর লোকসভা নির্বাচনের নেট প্র্যাকটিস। আমি সেদিকে আসবো, নিঃসন্দেহে সবার কাছে আসবো, আমি জানি প্রত্যেকের মতামত রয়েছে। কিন্তু এর আগে আমার যেটা বক্তব্য ছিল যে যশবন্ত সিনহা যিনি নিজে রাষ্ট্রপতির পদপ্রার্থী, তিনি বলছেন যে এজেন্সির বিরুদ্ধে লড়তে হচ্ছে। তিনি বলছেন টাকার খেলা চলছে। টাকার খেলা চলছে, যে ভোটটা নির্বাচন দেন প্রত্যেক জনপ্রতিনিধিরা, বিধায়করা, সাংসদরা, আমরা তাদেরকে বলছি টাকার খেলা চলছে। অনেকেই আজকে নির্বাচন হওয়ার পর ভোট দেওয়ার পরে তারা বলেছেন যে তারা দ্রৌপদী মুর্মুকে ভোট দিয়েছেন।
কোথাও লেখা নেই দলের কোনো হুইপ জারি হয় ক্ষেত্রে। তাদের মনে হয়েছে দ্রৌপদী মুর্মু যোগ্য প্রার্থী, তারা ভোট দিয়েছেন। সেখানে একজন রাষ্ট্রপতি পদপ্রার্থী, মানে আমরা রাজনীতিকে কোন জায়গায় নামিয়ে আনছি? আমার সোজা ভাষা, স্নেহাশিস দা। হ্যাঁ, সত্যি তো রাজনীতিকে কোন জায়গায় নামিয়ে আনছি, এটা প্রশ্নটা তো আমাদেরও। বিজেপি যে রাজনীতি সারা ভারতবর্ষে শুরু করেছে, সেখানে মানুষের ধারণা তো এটাই তৈরি হয়ে গেছে যে বিজেপি যে কোনো নির্বাচনে ঘোড়া কেনা বেচা করে। কি মহারাষ্ট্র, কি গোয়া, প্রতিটা জায়গায় বিজেপির নীতি নৈতিকতা আছে নাকি? 2002 সালে তৎকালীন বিজেপি সরকার সংবিধান পর্যালোচনার একটা প্রস্তাব দিয়েছিল। তখন রাষ্ট্রপতি ছিলেন KR নারায়ণন। তিনি বলেছিলেন যে আমরা সংবিধান আমাদের ব্যর্থ করেছে না, আমরা সংবিধানকে ব্যর্থ করেছি, এটা আগে বুঝতে হবে। আমরা এই ধরনের রাষ্ট্রপতি চেয়েছি যিনি সংবিধানকে রক্ষা করবেন। বিজেপি তো প্রতি মুহূর্তে সংবিধান ভাঙছে, সংবিধানের প্রতিটা স্তম্ভকে ভাঙছে, মানুষের ভাষা, মানুষের খাদ্যাভ্যাস, মানুষের সংস্কৃতির ওপরে নিজস্ব মতামত চাপিয়ে দিচ্ছে। এই অবস্থার মধ্যে এসে দাঁড়িয়েছি। আজকে আপনি বলুন তো, এটা খুব ভাসিয়ে দেওয়া একটা উত্তর হচ্ছে। আপনি নিজেও জানেন জসবন্ত সিনহা নিজে রাষ্ট্রপতি পদপ্রার্থী, তিনি আপনি সমর্থন করেন। আগে আমাকে এটা একটু বলুন, আপনি কি সত্যি জসবন্ত সিনহার আপনাদের ক্যান্ডিডেট, পছন্দের ক্যান্ডিডেট, আপনারা সমর্থন করেন? না, মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী কমলনাথ অভিযোগ করেছে যে মধ্যপ্রদেশের একটা সংখ্যক কংগ্রেস MLA-দের থ্রেট কেনার জন্য চেষ্টা করেছে বিজেপি। বিভিন্ন জায়গা থেকে অভিযোগ রয়েছে, সেগুলো বিজেপি তো এটাই করে। আজকে বলুন তো, আজকে একটা 5 তারা হোটেলে পশ্চিমবঙ্গে একটা প্রথম, আমরা বলি কি দেশের প্রথম নাগরিক, একই সঙ্গে আলংকারিক পদও বটে, সেখানে আজকে জসবন্ত সিনহা একটা কথা বলছেন, দরকার হলে আবারও শোনাতে পারি। তিনি বলছেন যে সরকারি এজেন্সির বিরুদ্ধে আমাকে লড়াই করতে হচ্ছে। আজকে তিনি যদি রাষ্ট্রপতি, ধরুন তিনি রাষ্ট্রপতি নির্বাচিত হলেন, এই সরকারি এজেন্সিগুলোর মাথায় তিনিই বসবেন, তিনিই সই করবেন, তাকে বলা মানায়, শোভা পায়? মানে আমি বলছি আমাদের দেশের জনপ্রতিনিধিদের ওপর আর আস্থা নেই, কিনা রাষ্ট্রপতি নির্বাচন হচ্ছে, কোনো ক্ষমতা নেই, কোনো জায়গায় নেই, আমরা বলি এটা আলংকারিক পদ বলি, সেই জায়গা থেকে এই ধরনের অভিযোগ শোভা পায়? মানে সাংসদ, বিধায়কদের এই ধরনের সত্যি তাদের আস্থা নিয়ে প্রশ্ন ওঠে। অ্যাকচুয়ালি আমরা তো ভয়ঙ্কর জায়গায় দাঁড়িয়েছি। আজকে যারা বিজেপিকে সমর্থন করছেন, আজকে যারা বিজেপির মধ্যে আছেন বা বিজেপির সরাসরি বিজেপিতে না থেকেও সমর্থন করছেন, একদিন সেই সমস্ত মানুষই কিন্তু পস্তাতে হবে। কারণ বিজেপি যেদিকে এগোচ্ছে, ভারতবর্ষের যে স্থিতি সংবিধান সমর্থ, সেই স্থিতিকে ওরা ভাঙতে আপনার চাইছে। বক্তব্য তাহলে যে জসবন্ত সিনহার এই বক্তব্যের পেছনে বিজেপির কনস্পিরেসি, এজেন্সিগুলোকে যেভাবে ব্যবহার করে বিজেপি, যেভাবে করে, শুধু কথা মনে আসছে, আমি স্নেহাশিসদার কথা প্রেক্ষিতে আমি শুধু একটা ছোট্ট কথা মনে পড়ছে, সেটা হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে আগে জানলে সিদ্ধান্ত রিকনসিডার করতাম, এর পেছনেও কি এজেন্সি চাপ মনে হচ্ছে আপনার? একেবারেই না, কারণ তাহলে রিকনসিডার না, আপনাদের প্রার্থী তো জসবন্ত সিনহা। বলছি দ্রৌপদী মুর্মু, তার প্রতি আমাদের কিন্তু ব্যক্তিগতভাবে না, এটা ব্যক্তিগত বিষয় না। একটা নির্বাচন যখন হয়, দুটো ভাবধারা নির্বাচন হতে পারে, যেটা জসবন্ত সিনহা বলেছেন না। কিন্তু তাহলে আপনার নেত্রী কেন সিদ্ধান্তটা রিকনসিডার করার কথা আসরে নামিয়ে তারপর বললেন? না, অ্যাকচুয়ালি তো এটা তো জসবন্ত সিনহাকেও লেট ডাউন করা। রাষ্ট্রপতি নির্বাচনে আপনি যাকে দাঁড় করাচ্ছেন তাকেও আপনি লেট ডাউন করছেন। তিনি আপনাদের দলের সহসভাপতি ছিলেন। রাষ্ট্রপতি নির্বাচন এটা ব্যক্তিগত স্তরের ব্যাপার নয়। রাষ্ট্রপতি নির্বাচন এটা ইন্ডিয়ার প্রার্থী, বিরোধীদের প্রার্থী, আমি মানলাম। সেখানে দাঁড়িয়ে সিদ্ধান্ত মুর্মুর প্রতি আমাদের তো অভিযোগ নেই, কিন্তু আমাদের লড়তে হচ্ছে। তাহলে সিদ্ধান্ত রিকনসিডারেশনের কথা বলেন কেন? তাহলে সিদ্ধান্ত রিকনসিডারেশনের কথা মমতা বন্দ্যোপাধ্যায় বললেন কেন? অবশ্যই বিজেপির উচিত ছিল প্রার্থী বলে তাকে বিজেপিকে এগোনো উচিত ছিল, বিজেপি সরকারের থেকে। অনেকেই তারপর প্রার্থী জেনে তো অনেকেই যারা করেছে, কিন্তু বিজেপির এর বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় লড়তে হচ্ছে। আমি আসছি রামকৃষ্ণ স্নেহার কাছে আসবো, এবং একই সঙ্গে নির্মল মুখার্জি, দুজন সাংবাদিক রয়েছেন, দুজনের কাছেই আসবো আমি। মানে শুধুমাত্র এইটুকুই নয়, এখানে বারবার করে যে অভিযোগগুলো আপনারা বলছেন যে বিজেপির সঙ্গে, উনি বলছেন, জসবন্ত সিনহা বলছেন এজেন্সির সঙ্গে লড়তে হচ্ছে, ক্রস ভোটিং চলছে। সেখানে আজকে দেখলাম মুকুল রায় তিনি বলেই দিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের যার অবস্থান নিয়ে কেউ আজ পর্যন্ত নিশ্চিত হতে পারলেন না, স্বয়ং স্পিকার যেখানে সন্দিহান, তিনি বলেন এই মমতা বন্দ্যোপাধ্যায়ের পছন্দের প্রার্থীকে। মানে যেখানে নিজেদের দলের এই অবস্থা, সেখানে আপনারা বলছেন যে বিজেপির কনস্পিরেসির কথা। আমি আসছি রামকৃষ্ণ। স্বর্ণালী, সবার আগে একটা কথা বলি, আমরা সবাই কি আমাদের সংবিধানের প্রতি শ্রদ্ধাশীল?
প্রশ্নটা এখান থেকে। আর আজকে রাজনৈতিক দলের প্রত্যেকটি রাজনৈতিক দলের যারা প্রতিনিধিরা রয়েছেন তারা নিজেদের বুকে হাত রেখে বলুন যে তারা প্রত্যেকে কাদা ছোড়াছুড়ি না করে তারা শ্রদ্ধাশীল তাদের সংবিধানের প্রতি। সংবিধানের যে ধারাগুলি রয়েছে, মৌলিক যে সংবিধানের ধারা রয়েছে, সেখানে অবশ্যই স্বাধীনতা রয়েছে, সেখানে স্বাধীনতার প্রশ্ন আসে, সেখানে অবশ্যই তার অধিকারের প্রশ্ন আসে। কে কোথায় ভোট দেবেন আর কে কোথায় তার স্বাধীনভাবে তার বক্তব্য পেশ করবেন সেটা একজন সাধারণ নাগরিকের অধিকারের মধ্যে পড়ে। কিন্তু সেখানে যখন একজন প্রতিনিধি, জনপ্রতিনিধি, তিনি যখন রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে তার নিজস্ব ব্যক্তিগত সত্তাকে, তার সত্তার প্রয়োগ করছেন, তার ব্যক্তিগত অভিমতকে, তাহলে সেখানে ভোট কেনা বেচার প্রশ্ন আসে কোথা থেকে? ভোট কেনা বেচার প্রশ্নটা কোত্থেকে আসছে? এবং এখানেও শুধু শেষ নয়, বারবার করে বলছি যে ছবিটা আমি দেখছি আজকে নিঃসন্দেহে শুধুমাত্র বিতর্কের জন্য বিতর্ক করা তো একদমই নয়, এবং সোজাসুজি স্বর্ণালীতে সোজাসুজি আমি চিত্রগুলো তুলে ধরার চেষ্টা করি। দেখুন নির্বাচনটাকে কোন জায়গায়, কি জায়গায় আমরা ছবিটা দেখছি প্রত্যেক মুহূর্তে। আজকে এখানেও কোথাও সেই অভিষেক ভার্সেস শুভেন্দুর একটা ছবি দেখতে পেলাম, যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি এক্ষেত্রেও কোথাও নিয়ম মানলেন না। বিধানসভায় তিনি গেলেন, তার নিয়ম বিধিভঙ্গের মতো অভিযোগ উঠলো তার ক্ষেত্রে, তিনি গাড়ি নিয়ে গেছেন, ভুল গেট দিয়ে গেছেন। অর্থাৎ কোথাও যেন ওভারঅল যে সম্মানটা, রাষ্ট্রপতি নির্বাচনের সম্মানটা বারবার ক্ষুণ্ণ হচ্ছে। কি অভিযোগ না অভিযোগ আমি জানবো, কারণ সুদীপ মুখার্জি যিনি অভিযোগ করেছেন তিনি এই মুহূর্তে রয়েছেন বিজেপি বিধায়ক আমাদের সঙ্গে। একদিকে বিজেপি বিধায়ক কালকে যেখানে ছিলেন, কালকে সমস্ত বিধায়করা যে হোটেলে ছিলেন সেই নিয়ে প্রশ্ন তুলছে এ রাজ্যের শাসক দল, যে ওদেরকে নাকি আটকে রাখা হয়েছে। যদিও এই নির্বাচনের সঙ্গে আমি আবারও বলছি কোথা থেকে এই সম্পর্ক আসে তারা জানেন। পাশাপাশি আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে অভিযোগ করছেন বিজেপি বিধায়করা। আমি এবার স্পষ্ট করি, সুদীপ মুখার্জি আমাদের সঙ্গে রয়েছেন। সুদীপ বাবু, ঠিক কিসের ভিত্তিতে আপনারা আজকে, মানে কোন কোন ঘটনার প্রেক্ষিতে আপনারা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ জানালেন আজকে? দেখুন, মূল যে ব্যাপারটা হচ্ছে, আমাদের যিনি অবজারভার এসেছিলেন ভারতবর্ষের নির্বাচন কমিশন থেকে এই রাষ্ট্রপতির নির্বাচন উপলক্ষে, তিনি আমাদের নেতৃত্বের সঙ্গে আলোচনা করেছেন। আমাদের যারা অথরাইজ পার্সন, আমরা মাননীয় আমাদের এনডিএ প্রার্থী শ্রীমতী দ্রৌপদী মুর্মুর জন্য ছিলাম, তাদের সঙ্গে যে আলোচনা হয়েছিল তাতে বলা হয়েছিল যে নির্বাচনের দিনে শুধু সাউথ গেটটাই খোলা থাকবে, সেটা দিয়েই নেতা মানে এমএলএ মন্ত্রী সবাই ঢুকবে, তাদের সঙ্গে তাদের কেউ সিকিউরিটি পিএ অথবা সাঙ্গপাঙ্গ কেউই ঢুকবে না, গাড়িতে ঢুকবেন, গাড়ির খালি চালকই থাকবে। কিন্তু আমরা সবাইকে নিয়ম মানতে দেখলাম, একমাত্র দেখলাম যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য নর্থ গেট খুলে দেওয়া হলো এবং সেখান দিয়ে উনি বেশ কয়েকটা গাড়ি নিয়ে, আমরা সেটা কমপ্লেন করেছি, বেশ কয়েকটা গাড়ি নিয়ে, প্রায় 10-15টা গাড়ি নিয়ে, কনভয় নিয়ে, ফুটার বাজিয়ে, একদম আপনার পাইলট কার নিয়ে, দুটো পাইলট কার, বডিগার্ড, সাঙ্গপাঙ্গ নিয়ে হৈ হৈ করতে করতে ঢুকে গেল। এই যে নিয়ম ভাঙা, এই যে বিধানসভা যে সকল কর্মীরা তার জন্য ওই নর্থের গেট খুলে দিল, এবং তারপরে উনি ওই গাড়ি নিয়ে আসা যে নিয়ম বহির্ভূত কাজ করেছেন, নির্বাচন কমিশনের যে নিয়ম ছিল সেই নিয়ম বহির্ভূত কাজ করেছেন। ইলেকশনের যে আমাদের পোলিং স্টেশন হয়েছিল পশ্চিমবঙ্গ বিধানসভা, তার ক্যাম্পাসের মধ্যে একাধিক লোক নিয়ে যে প্রবেশ করেছেন, আমরা এটা নিয়ম বহির্ভূত কাজ হয়েছে বলেই ভারতের নির্বাচন কমিশন রাষ্ট্রপতি নির্বাচন উপলক্ষে 2022-এ যে নির্বাচন বিধি বেঁধে দিয়েছিলেন তার বাইরে গিয়ে উনি কাজ করেছেন, নির্বাচন বিধিকে তোয়াক্কা করেনি, তার বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানিয়েছি, আমরা লিখিত অভিযোগ জানিয়েছি। আমাদের রাজ্যের যিনি ভারপ্রাপ্ত অবজারভার ছিলেন মাননীয়া বিজয়লক্ষ্মী ম্যাডাম, ওনাকে আমরা একদিকে আপনারা অভিযোগ জানিয়েছেন, পাশাপাশি শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে অভিযোগ জানানো হয়েছে। এই ক্রস ভোটিং এর অভিযোগ, শুভেন্দু অধিকারী ক্রস ভোটিং করাচ্ছেন, তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে। আমি আবারও আসি, সন্ময়দা রয়েছেন, নির্মাল্য মুখার্জি আমাদের সঙ্গে রয়েছে এবং মৃত্যুঞ্জয় রয়েছেন। এক এক করে আসি। সন্ময়দা, সত্যি আমি শুরু করেছিলাম এই জায়গা থেকে যে হ্যাঁ বলুন। আপনাকে একটা কথা বলি, যেখানে ভোট হচ্ছিল সেখানে একসঙ্গে দুজন ভোটারই ঢুকতে পারছিল, তাতে এমপি হোক বা এমএলএ হোক, এবং সেখানে যে দুজন প্রার্থী ছিল, 1 নম্বরের প্রার্থী মাননীয়া শ্রীমতী দ্রৌপদী মুর্মু এবং মাননীয় শ্রী যশবন্ত সিনহা, দুই যে প্রার্থী আছেন, সেই দুই প্রার্থীরই পোলিং পার্সন, রিপ্রেজেন্টেটিভ, অথরাইজ পার্সন ওখানে ছিল। তাদের সামনে এই প্রশ্ন তোলা, তাদের নির্বাচনে হার জেনে তাদের প্রার্থী একরকম কথা বলছে, তাদের প্রার্থীকে
যে ভোটে দাঁড় করিয়েছে, যে দলের তিনি সহসভাপতি, তিনি গাছে তুলে দিয়ে তার কাছ থেকে মই কেড়ে নিয়েছেন, হতাশার থেকে এসব কথা বলছে। আজকে আমাদের ভারতীয় জনতা পার্টির এনডিএ শরিক ভারতীয় জনতা পার্টির যে বিধায়করা বিধানসভায় ভোট দিতে গেছিলেন, তাদের উচ্ছ্বাস দেখে বোঝা যাচ্ছে আমরা জয় সম্বন্ধে কতটা নিশ্চিত, এবং আমাদের প্রতিপক্ষ যারা আছে তাদের আটকে রাখতে হচ্ছে। এই যে রিসর্ট পলিটিক্স, তো এই ধরনের আমাদের বাংলায় ছিল না, বিজেপি আমদানি করেছে এসব, একেবারে রিসর্টে রাখতে হচ্ছে বিজেপির এমএলএদের তারিখে আদিবাসী সমাজের থেকে উঠে আসা গরিব উড়িষ্যা রাজ্যের এক অনুন্নত জায়গায় ময়ূরভঞ্জের একটা জঙ্গলের গ্রামের মহিলা আমাদের ইতিহাস তৈরি আপনারা কি অভিযোগ জানিয়েছেন? আপনারা কি উত্তরীয় অভিযোগ জানিয়েছেন? নির্বাচন বিধি ভেঙেছে বিজেপি, ক্রস ভোটিং কেন্দ্র করে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে অভিযোগ জানানো হয়েছে। সংস্কৃতির পাঞ্চি পরে ওনারা ভোট দিয়েছেন, আমরা অভিযোগ জানিয়েছি নির্বাচন কমিশনের কাছে। বিজেপি কিছু মানে নাকি? এরা সংবিধান মানে না, কিচ্ছু মানে না, এরা আবার অভিযোগ করে। স্বর্ণালী, আমি এখানে আসছি এই জায়গা থেকেই যে সত্যি সত্যি আমি জানি না আজকে এই বিষয়ে আলোচনা করতে হচ্ছে, আমি বারবারই চাই যে অন্তত এই 7টার সময় ডিবেটের থেকেও বেশি আমি সোজাসুজি প্রশ্ন করি, উত্তরগুলো চাই, বিশ্লেষণগুলো চাই, কারণ মানুষ বেশ কিছু বিষয়তে বোঝার চেষ্টা করেন। আমি তাদের কাছে কি বোঝাচ্ছি আমি জানি না যে আজকে আমরা কোন নির্বাচন নিয়ে কথা বলছি, যে নির্বাচন প্রায় রাস্তার কলতলা নির্বাচনের মতো হয়ে দাঁড়িয়েছে। সন্ময়দা আমি আসছি, রামকৃষ্ণ আসছি। না, বিষয়টা হচ্ছে যে এটা ঘটনা যে উত্তরবঙ্গ থেকে বিজেপির সব থেকে বেশি নির্বাচিত বিধায়ক আছে, তাদের কলকাতায় আস্তানা বলতে কোথায়? এমএলএ হোস্টেল। এমএলএ হোস্টেলের ভেতরে পরিস্থিতিটা ভয়ানক। যারা বিধায়ক আছেন, যারা ওখানে থাকেন, তারা জানেন যে প্রতি মুহূর্তে শাসক দলের পক্ষ থেকে এমন একটা পরিবেশ বা পরিস্থিতি তৈরি করে রাখা হয় যেখানে তাদের সংকট তৈরি হয় বিভিন্ন ক্ষেত্রে। আমি সেই বিস্তৃত ইতিহাসে যাচ্ছি না। আর দ্বিতীয়ত হচ্ছে যে আমাদের যে 70 জন বিধায়ক এবার ভোট দিলেন, তার মধ্যে 63 জন বিধায়ক একদম প্রথম নতুন, ফলে স্বাভাবিকভাবে তাদের মক টেস্টিং থেকে শুরু করে সমস্ত বিষয়টা বুঝিয়ে দেওয়ার একটা প্রয়োজন হয়। স্বাভাবিকভাবে সেক্ষেত্রে এটা হোটেলে একদিনের জন্য ওঠায় 7 দিন ধরে উঠে থাকা নয়। এটাকে কি করে তুলনা করা হয় রিসোর্ট পলিটিক্সের জন্য? এক মিনিট নিয়ে আসিস, রিসোর্ট পলিটিক্সের সঙ্গে কি করে তুলনা করা হয়? একটা প্রশিক্ষণ দেওয়া যাবে না। এই প্রশিক্ষণটা ছিল না বলে কি অভিষেক এরকম ভুল করে ফেললেন যে ভুল গেট দিয়ে ঢুকে পড়লেন? না স্নেহাশিসদা, প্রশিক্ষণ ছিল না বলে আমি বলছি পাঞ্চি পরে ভোট দিয়েছে আগে। তো পাঞ্চি নাকি দেশবিরোধী নাকি? না, দেশবিরোধী তো তাহলে পাঞ্চি বলে অসুবিধাটা কোথায়? কোন দিন বলবেন পাঞ্জাবি পরে যাওয়া যাবে না? নির্বাচন বিধি এভাবে ভাঙা না, এটা পাঞ্চিটা কি দেশবিরোধী নাকি? আপনি বলেন আপনি কোন বেশভূষা পরে মানুষ ভোট দিতে যাবে সেটাও সিদ্ধান্ত তৃণমূল নেবে? না না না, তাই আপনারা বেশভূষা নিয়ে কথা বলেন যে আমরা নিয়ন্ত্রণ করি, কিন্তু আপনি বলুন এটা ভাঙতে পারে না। যে আদিবাসীদের উপরে সব থেকে অত্যাচার করে, না আপনাদের কষ্ট হচ্ছে প্রভূত পরিমাণ ভোটে হারবেন। আপনি স্নেহাশিসদা লিখে রাখুন, আপনারা যে প্রার্থীকে নামিয়েছেন প্রভূত পরিমাণ ভোটে হারবেন। মারাত্মক অভিযোগ। আমি আসছি, আমি স্নেহাশিসদা দুজনের কাছেই আমার একটা খুব সহজ প্রশ্ন। এই যে কাদা ছোড়াছুড়িটা চলছে, এটা দেখে সাধারণ মানুষ যারা কলতলায় ঝগড়া করেন এবং তারা আবার পরে গলা জড়িয়ে ধরেন, তারা কি ভাববেন? এটা কি ভাবছেন তারা? আমরা শো করি, মানে সংবাদ মাধ্যম আলোচনা করে এই আমার সোজাসুজি প্ল্যাটফর্মে আমি কত শো করেছি আমার নিজেরও মনে নেই, যে ইলেকশনের হিংসা নিয়ে ছাপ্পা ভোট, ভুয়ো ভোট, হ্যাঁ সিসিটিভি ভাঙচুর করছে, এর ভোটও দিয়ে দিচ্ছে, কত হাসি ঠাট্টা, কত ট্রোলিং, কত কিছু হয় ভোট নিয়ে, প্রার্থীকে মারা হচ্ছে, পা ভেঙে দেওয়া হচ্ছে। আর এটা রাষ্ট্রপতি নির্বাচন, আর এখানে আজকে আমার শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হলো। তিনি বলছেন, আজকে অমিত মালব্য টুইট করে জানিয়েছেন কিছুক্ষণ আগে যে বিজেপি বিধায়করা দ্রৌপদী মুর্মুর পক্ষে ভোট দিতে পারেন এই ভয়ে নাকি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে মিথ্যে এফআইআর করা হয়েছে। তার বিরুদ্ধে রাষ্ট্রপতি ভোটে কারচুপির অভিযোগ আনা হয়েছে। এই টুইটটা করেছেন অমিত মালব্য, বিজেপির আইটি সেলের প্রধান, তিনি এই টুইটটা করেছেন। আমি দেখাচ্ছি যে কি কারণে এফআইআর করা হয়েছে, যে রাষ্ট্রপতির ভোটে কারচুপি করছেন নাকি শুভেন্দুর বিরুদ্ধে অভিযোগ, অভিষেকের বিরুদ্ধে অভিযোগ। এটা কিসের ভোট হচ্ছে? নির্মাল্য মুখার্জি আমাদের সঙ্গে রয়েছে। নির্মাল্যদা, স্বর্ণালী, আমি ডিবেটটা শুনছিলাম প্রথম থেকে, আমার কিন্তু মনে হচ্ছে খুবই এলোমেলো আলোচনা হচ্ছে। কারণ আপনারা শুরু করেছিলেন একেবারে দ্রৌপদী মুর্মু যিনি রাষ্ট্রপতি হতে চলেছেন কিংবা রাষ্ট্রপতি পদপ্রার্থী,
যশবন্ত সিনহা যিনি একজন প্রবীণ নেতা, তিনি একদম এবং প্রতিদ্বন্দ্বী। এবার সেটা এসে পৌঁছলো গিয়ে শেষ পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং একজন সাংসদ যিনি দুবারের মাত্র সাংসদ, এবং অমিত মালবিয়া যিনি কোনো পদ অধিকারী করেন না। একদম পার্টির একদম আমি নির্মলদা আমি এই জায়গা থেকে আসছি, আমরা এই জায়গা থেকে আলোচনা করছিলাম আমাকে একটু বলতে অধৈর্য হবেন না, একটু আমায় বলতে যে আমরা সেটা রাষ্ট্রপতি হচ্ছে- নির্বাচনের কি কঙ্কালসার চেহারা দেখলাম, সে ওপর থেকে শুরু করে নিচ মানে দিল্লি থেকে শুরু করে পশ্চিমবঙ্গ পর্যন্ত, বিধানসভা মানে পর্যন্ত। আপনি মানে পাথরটা পাহাড় থেকে গড়াতে গড়াতে একদম রাস্তায় এসে পড়ল। যাই হোক, এখন আমার যেটা মনে হয়েছে যে দুটো ভাগে ছোট করে বলে দিই, একটা হচ্ছে যশবন্ত সিনহা আর একটা হচ্ছে বিরোধী ঐক্য। যশবন্ত সিনহার আমার সাংবাদিক হিসেবে মনে হয়েছে যে উনি আজকে যে ধরনের মন্তব্য করেছেন আমার খুব রুচিসম্মত লাগেনি। আমি ওকে জানি, বহুদিনের উনি অর্থমন্ত্রী ছিলেন, ভীষণ দায়িত্বশীল অর্থমন্ত্রী ছিলেন বিজেপির, এবং খুবই নামকরা, এবং আজকে আমাদের যে রিফর্মস, ইকোনমিক রিফর্মসের একজন উদ্গাতা উনি ডেফিনেটলি। সুতরাং সেই যশবন্ত সিনহার মুখ দিয়ে এই ধরনের কথা বেরোনো আমার কাছে খুব একটা ভালো লাগেনি। তার কারণ আমার কিরম যেন মনে হয়েছে তৃণমূলের সহসভাপতি কথাটা বলছে, সেটা বলতে পারে, কিন্তু একজন রাষ্ট্রপতি পদপ্রার্থী এই ধরনের কথা বলবে এটা সাংবাদিক হিসেবে আমরা আশা করি না। কিন্তু উনি বলেছেন যে কোনো কারণেই হোক একটা কম্পালশন আছে, এবং সেই কম্পালশনটা এমনও হতে পারে যে ওনাকে হয়তো ফেস সেভিং ক্যান্ডিডেট করা হয়েছে। মানে আপনার মনে হচ্ছে কোনো বাধ্যবাধকতা রয়েছে, চাপে পড়ে এই ধরনের মন্তব্য? না, উনি হয়তো ক্ষোভে বলে ফেলেছেন, এটা হতেও পারে, এটা আমি জানি না, কিন্তু ওনার বলাটা উচিত হয়নি। উনি যথেষ্ট দায়িত্বশীল নেতা। এবার দ্বিতীয় পার্ট, তার কারণ হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় দুজনের নাম দিয়েছিলেন, দুজনের কেউ রাজি হননি। শরদ পাওয়ার প্রথমে বলা হয়েছিল, রাজি হননি, শেষ পর্যন্ত একটা কম্প্রোমাইজ ক্যান্ডিডেট বেরিয়ে আসে, তার নাম যশবন্ত সিনহা, এবং যিনি কিনা ভাইস প্রেসিডেন্ট কার? তৃণমূল কংগ্রেস। এবার সেকেন্ড পার্টে আপনাকে যাচ্ছি, দ্বিতীয় বিরোধী ঐক্য। আপনাদের আজকে একটা খুব বড় তথ্যগত ভুল হচ্ছে। আমি সাংবাদিক হিসেবে খুব নির্দিষ্টভাবে জানি যে 21শে জুলাইয়ের জন্য গোটা তৃণমূল দল, আমি দায়িত্ব নিয়ে বলছি, তারা সবাই কলকাতায় আছে। শুধু 21শে জুলাই যেদিন রাষ্ট্রপতি নির্বাচন হবে সেই দিনের জন্য একজন কি দুজনকে দিল্লি পাঠানো হচ্ছে, বাকি সবাই এখানেই থাকছে। এটাই হচ্ছে সুকেন্দু শেখর রায় এবং সৌগত রায়, খুব সম্ভবত তারা এই দুজনই দিল্লিতে রয়েছেন এই মুহূর্তে। এবার না, রয়েছেন না, এখনো যাননি, যাবেন, এখনো যাননি। আমি খুব দায়িত্ব নিয়ে বলছি এটা সাংবাদিক হিসেবে আমাদের। সুতরাং এখানে আপনারা তো যেই বিরোধী ঐক্যতে তৃণমূল আজকে পার্টিসিপেট করেনি, এটা আপনাদের একটা তথ্যগত ভুল। না, বিরোধী ঐক্য নিয়ে যদিও আজকে আলোচনা হচ্ছে না নির্মলদা, আমি আলোচনা করছিলাম যে আমি জানি নির্বাচন নিয়ে যশবন্ত সিনহার মন্তব্য, এবং সেখান থেকে যেটা আপনি বললেন যে পাহাড় থেকে শুরু করে রাস্তায় পাথর গড়িয়ে আসা। আপনারা প্রথমে দেখাচ্ছিলেন, সেই জন্য বলে দিলাম। কিন্তু যশবন্তের মন্তব্য নিয়ে আমার মনে হয়েছে, যশবন্ত, আমি আগেও বলেছি, আমার খুব ভালো লাগেনি সাংবাদিক হিসেবে। তার আরো দায়িত্বশীল হওয়া উচিত ছিল। তিনি যথেষ্ট শ্রদ্ধেয় নেতা, ভারতবর্ষের সবাই তাকে চেনে। একটা সাধারণ এইরকম মামুলি কথা তার মুখ দিয়ে বেরোনোটা উচিত। একদমই তাই। আমি সময় একদম শেষ, প্রত্যেকের কাছে আসার চেষ্টা করবো, জানি না কতটা পারবো। মৃত্যুঞ্জয় আমাদের সঙ্গে রয়েছেন অনেকক্ষণ ধরে। মৃত্যুঞ্জয়ের কাছে আবার না আসলেই নয়, যদি আরেক শাসক দলের প্রতিনিধির সঙ্গে কথা বলছিলাম। মৃত্যুঞ্জয়, কি বলবেন যে সত্যি রাষ্ট্রপতি নির্বাচন, সেই রাষ্ট্রপতি নির্বাচন, এই নির্বাচনের সম্মান রাজনৈতিক দল রাখতে পারলো? বিরোধীদের দিকে অভিযোগ উঠছে, বিরোধীদের রাখতে পারলো, কারণ বিরোধীদের অন্যতম মুখ যশবন্ত সিনহা। তার এই ধরনের মন্তব্য কোথাও কি ভারতের ইতিহাসে, রাষ্ট্রপতি নির্বাচনের ইতিহাসে রয়ে গেল না? মৃত্যুঞ্জয়, দেখুন, রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে আপনাকে ভাবতে হবে। রাষ্ট্রপতি এমন একটা পদমর্যাদার মানে আমাদের এখানের অবস্থানগতভাবে রাষ্ট্রপতিকে যদি আপনি দেখেন, রাষ্ট্রপতি সংবিধানকে রক্ষা করবে, রাষ্ট্রপতি তার নরেন্দ্র মোদীকে রক্ষা করবে না, রাষ্ট্রপতি তার ভারতীয় জনতা পার্টিকে রক্ষা করবে না। কিন্তু এখানে আপনি যশবন্ত সিনহা যে বলছেন একদমই সঠিক। রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিতে পারে কারা? তারা সাংসদ এবং বিধায়করা। আমরা মহারাষ্ট্রে কি দেখলাম? সাংসদ কেনাবেচা আগেই শুরু হয়ে গেল রাষ্ট্রপতি নির্বাচনে, কারণ তাদের ভোটগুলো ম্যাটার করবে। মহারাষ্ট্রে সাংসদ কেনাবেচা যে অভিযোগ করছেন আপনি, মহারাষ্ট্রে সরকার নির্বাচন আর দেশের রাষ্ট্রপতি নির্বাচন দুটো এক? না, মহারাষ্ট্রে বিধায়ক যখন কেনাবেচা হচ্ছে, এই বিধায়ক একদমই এক, কারণ বিধায়কগুলোই তো রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেবে। বিধায়ক তো রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেবে। কালচারটা দেখুন, আজকে মহারাষ্ট্রে সরকার তৈরি করা আর দেশের রাষ্ট্রপতি নির্বাচন দুটো এক।
সরকারটা না সরকারের সাথে নয়, আর রাষ্ট্রপতি আপনি নিজে নির্বাচনে দায়িত্বশীল এই যে রাজনীতিবিদ হিসেবে আপনি মনে করেন যে রাষ্ট্রপতি নির্বাচনের লোকে টাকা নিয়ে জনপ্রতিনিধিরা, সাংসদরা, বিধায়করা তারা টাকা নিয়ে রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেবেন? বিজেপি যেখানে কোনো গণতন্ত্রটাকে নষ্ট কম্পালশন নেই, করে যেখানে কোনো দিচ্ছে। দলীয় হুইপ জারি করা হয় না। আপনি বলবেন না আমি আপনি বলবো, নিঃসন্দেহে আপনি আইনটা বলবেন না আমি জানেন। বলবো। হ্যাঁ, না, বলুন, না, প্লিজ আপনি বলুন। বলবেন না, সময় আমি একদম বলবো। শেষ, 30 বিজেপি সেকেন্ড। হ্যাঁ বিজেপি এই প্রশ্নটা আপনি একদমই ঠিক করেছেন, কিন্তু বিজেপির জন্য এটা খাটে না। বিজেপি যেইভাবে এজেন্সিকে ব্যবহার করছে, বিজেপি যেইভাবে জনপ্রতিনিধিদের কেনা বেচা করছে, এই ব্যাপারটা বিজেপির জন্য খাটে না। আজকে সন্ময়দা বলছিল, আমি শুনছিলাম সন্ময়বাবু বলছেন যে উত্তরবঙ্গ থেকে আসছেন বলে বিজেপিদের 5 স্টার হোটেলে রাখতে হচ্ছে বিধায়কদের। বিজেপি বিধায়করা যখন এইখানে অধিবেশনের জন্য আসে তখন কি 5 স্টার হোটেলে থাকে? তখন তো এমএলএ হোস্টেলেই থাকে। আজকে কিসের জন্য, কিসের স্বার্থে এই যে রিসর্ট কালচার, নিজেরাই ভয় পাচ্ছে। আজকে শান্তনু ঠাকুর ক্রস ভোটিং করবে কিনা, যশবন্ত সিনহাকে ভোট দেবেন কিনা, সেইটা আগে বিজেপি নিশ্চিত করুক। বিজেপি নিজেদের এই মধ্যে ক্রস ভোটিং নিয়ে আপনারা প্রশ্ন তুলছেন, যেখানে ক্রস ভোটিং এর ক্ষেত্রে আপনাদের এখান থেকে একদিকে হচ্ছে মেঘালয় বিভিন্ন প্রান্ত থেকে যারা বিরোধী শিবিরের তারা নিজেরাই স্বীকার করছেন আপনাকে আমি নিশ্চিত করে দিই, আপনাকে আপনি শুনুন মুকুল রায় বলছেন যে তিনি না অসুবিধা, আপনারা প্রশ্নের বদলে প্রশ্ন করেন। তৃণমূল কংগ্রেস বলতে গেলেই আপনারা প্রশ্নের বদলে প্রশ্ন করবেন। আমাদের এতক্ষণ তো আমরা ধৈর্য ধরে শুনলাম। আপনি যে বলছেন যে ক্রস ভোটিং, আপনাদের দলের প্রতিনিধি ধৈর্য ধরে বলেছেন এতক্ষণ ধরে। এনিওয়ে আমাদের সময় একদম শেষ, এই আলোচনা চলবে, আমাদের আলোচনা আরো জারি থাকবো আমরা। 21শে জুলাই একদিকে এই রাষ্ট্রপতি নির্বাচনের ফল প্রকাশ, অন্যদিকে 21শে জুলাই তৃণমূল কংগ্রেসেরও শহীদ দিবস, তার সঙ্গে মাঝখানে উপরাষ্ট্রপতির নির্বাচন তো রয়েছে সঙ্গেই। সত্যি সত্যি বারবার করে কোথাও এই নির্বাচনগুলো আরও একবার কি রাজনীতিবিদদেরও ভাবার জায়গায় দাঁড় করাচ্ছেন, আয়নার সামনে দাঁড় করাচ্ছেন যে তারা গোটা দেশের কাছে কি নিদর্শন রাখছেন। সময় একদম শেষ, খুব কম আলোচনা হলো, তবু আলোচনা করার অনেক জায়গা অবকাশ রয়েই যাচ্ছে। এই আলোচনা এখানেই শেষ করছি। আমি ফিরে আসছি বিরতির পর। প্রত্যেকে ধন্যবাদ জানিয়ে সঙ্গে থাকুন। রাষ্ট্রপতি নির্বাচন, আমরা কথায় কথায় বিভিন্ন রাজনৈতিক দল যেখানে অস্থিরতা দেখেন বলে রাষ্ট্রপতি শাসন চাই, রাষ্ট্রপতি শাসন চাই। আর রাষ্ট্রপতি নির্বাচনের সময় যাবতীয় নিন্দনীয় মন্তব্য, লজ্জাজনক মন্তব্য করে যাব, এ কেমন দ্বিচারিতা? এরপর সাধারণ মানুষের যদি আস্থা না থাকে, তারা যদি প্রশ্ন তোলেন সমস্ত রাজনীতিবিদদের উদ্দেশ্যে, তাহলে সাধারণ মানুষের দোষ হয়ে যাবে কি? ভাবার সময় এসছে, ভাবতে হবে আমাদের।